অবশেষে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত রাষ্ট্র সংস্কারের বিষয়ে যে কমিশনটা গঠন করেছিলেন, সেই গঠনে করা কমিশনের রিপোর্টের ভিত্তিতে অর্থাৎ 161টা রিপোর্ট তারা তৈরি করেছেন এবং সেই রিপোর্টের ভিত্তি করে যে মতামত আশা করেছিলেন জনসম্পৃক্ত রাজনৈতিক দলগুলির কাছ থেকে, সে মতামত দেওয়ার জন্য সকল গড়িমসির অবসান ঘটিয়ে বিএনপি হাজির হয়েছে নির্বাচন কমিশনের সামনে এবং মতামত ব্যক্ত করেছে। তবে বিএনপির জায়গায় অনড় থাকবে, সেটা আমি যেমন মনে করেছিলাম ঠিক তেমনি জনগণও মনে করেছিল। বিএনপি তাদের সেই জায়গা থেকে এক চুলও সরেনি। বিএনপির মূল জায়গাটা ছিল যে তোমরা জাতীয় নির্বাচন দাও, সরকার গঠিত হোক, সরকার গঠিত হলে সরকার চিন্তা করে দেখবে রাষ্ট্র সংস্কার করবে বা করবে না, বা করলে কি কি ব্যাপারে, কোন ব্যাপারে রাষ্ট্র সংস্কার করবে। সে কারণেই বিএনপি গণপরিষদ নির্বাচনে রাজি হয় নাই। বিএনপির যুক্তি হলো, বিএনপি মনে করে গণপরিষদ কেবল নতুন সংবিধান তৈরির জন্য রচিত হয়, সংবিধান সংস্কার করা যায় না। সংবিধান সংস্কার করতে হলে নতুন সরকার গঠন করতে হবে এবং সেই সরকারের অধীনে গণপরিষদ নির্বাচন ছাড়াই জাতীয় সংসদ সংখ্যাগরিষ্ঠতার বলে এই সংবিধান সংস্কার করবে বা করবে না, সেটা তাদের এখতিয়ার। তার মানে বর্তমানের যে 72-এর সংবিধান, যেটা 15-16 বার অ্যামেন্ডমেন্ট হওয়ার পর আরও বেশি স্বৈরাচারী হলো, 72 সালের চাইতেও বেশি স্বৈরাচারী হলো, সেই সংবিধান তারা অটুট রাখতে চায়। দ্বিতীয় কথা বলেছে তারা যে রাষ্ট্র সংস্কার জন্য বা সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ তাও এখতিয়ার রাখে না, কারণ এটা এই যে চলমান সংবিধান আছে সেই সংবিধান অনুমোদন করে না। তার মানে কোনো অবস্থাতেই বিএনপি সেই সংবিধানের বাইরে যাবে না। বিএনপির কাছে সংবিধান কোরআন শরীফ। কেন বিএনপি এই সংবিধান সংস্কারের পক্ষে যাবে না, সেটার পেছনে মূল যুক্তিটা হলো এই যে বিএনপি মনে করে ভারতই তাদের কেবলমাত্র ক্ষমতায় বসাবে। এখানে দেশের জনগণ কিছুই না, জনগণের কোনো মালিকানাই নাই, কোনো হিস্সাই নাই রাষ্ট্রে। জনগণের হিস্সা কেবলমাত্র ভোট দেওয়া। তো ভোট দিয়ে লাভ কি? জনগণ তো কখনোই জনগণের প্রতিনিধি পাবে না, কারণ এই সংবিধানই বলছে ৭০ ধারায়, যদি কোনো প্রার্থী দলীয় প্রতীকে মনোনীত হয় তাহলে সেই প্রার্থী দলের মতামতের বিপক্ষে কোনো কথা বলতে পারবে না। আর দলের সর্বময় কর্তা এবং এই কর্তার পরের যে সর্বময় ক্ষমতা গ্রহণ করে, তাদের জন্য অলিখিত এবং লিখিতভাবে 2টা পোস্ট বাংলাদেশের এই সংবিধান মোতাবেক একেবারে রেজিস্টার্ড করা থাকে। পার্টির প্রধান হবেন প্রধানমন্ত্রী, আর পার্টির দ্বিতীয় প্রধান তিনি যে এলজিইডি মন্ত্রণালয়ে বসবেন। এটা কিন্তু ট্র্যাডিশন এই 54 বছরের। আর রাষ্ট্রের সকল ক্ষমতা গচ্ছিত থাকবে এই প্রধানমন্ত্রীর হাতে। তার মানে সংবিধানের বর্তমান যে সংবিধান, এই অ্যামেন্ডমেন্ট করার পরও যে সংবিধান, সেই সংবিধানে
যে ক্ষমতা কাঠামো অটুট করা আছে তার এক চুলও আপনি নড়াইতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এই নির্বাচনের যে ব্যবস্থাটা সেটা কিন্তু সংবিধানে যুক্ত হয়েছিল 90 সালে গণ অভ্যুত্থানের পর জনগণের জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে, এবং এ কথাটা লিখাও ছিল। পরে হাসিনা সরকার এসে তার ক্ষমতা বলে, তার একক সংখ্যাগরিষ্ঠতার বলে এটাও বাদ দিয়ে দিয়েছে। 71-এ মুক্তিযুদ্ধ হলো। 71-এ মুক্তিযুদ্ধের পর মুজিব সরকার স্বাধীনতার উত্তর বাংলাদেশে 72-এর সংবিধান বানালো। কোন সংবিধানের নতুন সংবিধান বানালো কোন ভরসায়? যারা পাকিস্তানের জন্য নির্বাচন তো হয়েছিল তাদের জন্য। ফলে কি হলো? নতুন যে সংবিধান হলো তা বাংলাতে লেখা হলো না, হলো ইংরেজিতে। পরে এটাকে অনুবাদ করলো বাংলায়। দ্বিতীয় যে সর্বনাশটা করলো এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এই দুটা শব্দ 1972-এর সংবিধান আপনি যদি খুঁজে পান, পড়েন, দেখবেন এই দুটো শব্দ 1972 সালের সংবিধানে নাই। এটা একটা হুবহু পাকিস্তানি সংবিধান হিসেবে তৈরি হলো ইন্ডিয়ান সংবিধানকে কপি পেস্ট করে। তাহলে বিএনপির উদ্দেশ্য পরিষ্কার। বিএনপি জনগণের কোনো অংশগ্রহণ বা পার্টিসিপেশন তোয়াক্কা করছে না। ওরা 70 ধারা অটুট রাখতে চায়। যখন সংবিধান সংস্কারের কথা হচ্ছিল, 12 বছর থেকে বাংলাদেশের সংবিধান সংস্কারের কথা বলছিলাম আমরা, বা রাষ্ট্র সংস্কার আন্দোলন বা রাষ্ট্রচিন্তা, তখন থেকেই এই যে 70 ধারার বিপক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি এবং সেই অবস্থানে অটুট আছে। হ্যাঁ, আপোষহীন বিএনপি, তবে জনগণের সর্বনাশ করবার জন্য আপোষহীন। এই কথাটা যদি আমরা মনে রাখি, জনগণ মনে রাখে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে খুব একটা কষ্ট বাংলাদেশের মানুষকে করতে হবে না।